24 এর নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আছি রাজধানী রিয়াদের গালফ টলেডো রেস্টুরেন্টে। বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান শহীদুল ইসলাম বাবুল তিনি আজকে সৌদি আরবে এসেছেন। তার আগমন উপলক্ষে সৌদি আরবের রিয়াদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে বিভিন্ন জেলা অঞ্চলে যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপি এবং কৃষক দল, শ্রমিক দল, যুব দল এবং ছাত্র দল যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে সৌদি আরবের রিয়াদে, তারা আজকে তাকে নিয়ে একটা নৈশভোজের আয়োজন করেছেন। পাশাপাশি তাকে একটি সংবর্ধনার আয়োজনের পাশাপাশি মতবিনিময় সভার আয়োজন করেছেন। আজকে আপনাদেরকে জানাবো আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাদের অবস্থান কতটুকু। এখন আসি যে আপনারা যে উদ্বিগ্ন, স্বাভাবিক, অনেক নেতাকর্মীরা হতাশ হয়েছে। দীর্ঘ 17 বছর আমরা জুলুম নির্যাতনের মধ্য দিয়ে পার করছি। এক সমুদ্র রক্ত পাড়ি দিয়ে আমরা আসি। আমি নিজে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, দেখেন এক পাশে তার মৃত্যু। আমরা আন্দোলনের সময় রাতের বেলায় কি ধরনের এক উদ্যোগের মধ্যে থাকতাম যে আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, কি হবে, তাকে নিয়ে আমরা কি করব, নিজেরা বের হইতে পারি না। সেই বাস্তবতাও কিন্তু আমরা দেখে আসছি। কিন্তু খালেদা জিয়া ভেঙে গেছেন, মস্কান নাই, তিনি দলটাকে বাঁচিয়ে দিয়ে গেছেন। হাসিনা কিন্তু অলরেডি সব পালাই গেছিল, খালেদা জিয়া যায় নাই। বলেছেন আমি এই দেশে জন্মেছি, এখানে থাকবো। হ্যাঁ, আমার দলের কোনো কলঙ্ক নাই। 71 সালেও নাই, আমরা 86 সালেও বেইমানি করে নির্বাচনে যাইনি। আমরা 11-এও আমার নেত্রী জীবনের ঝুঁকি নিয়ে তার সন্তানদের জিম্মি দশা, মৃত্যু দশা, সেটাকে উপেক্ষা করে বাংলাদেশে ছিলেন, দলকে বাঁচাইছেন, দেশের মানুষের কাছে মাথা উঁচু করেছে। এইবারও বেগম খালেদা যে একদিকে তার মৃত্যু, অন্যদিকে ফ্যাসিবাদী শাসন, তিনি যদি আপোষ করতেন, তলে তলে করতেন, তাহলে আরো অনেক আগে তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। কিন্তু তিনি মৃত্যুকে মেনেছেন, ফ্যাসিবাদকে মানেন নাই। আমরা সেই নেত্রীর দল করি। খালেদা জি এই জন্য আলাদা, বিএনপি এই জন্য আলাদা। বিএনপি কখনো জাতির সাথে প্রতারণা করে নাই, বিশ্বাসঘাতকতা করে নাই, আপোষ করে নাই, চূড়াগুলি দিয়ে করে নাই। আপনারা বুক উঁচু করে বলবেন সেটা। বিএনপির কোনো কলঙ্ক নাই, বিএনপি ফ্যাসিবাদী হয় নাই কোনোদিন। বিএনপি বরং গণতন্ত্র ফিরে দিছে, সংবাদপত্রের স্বাধীনতা দিছে, জিয়াউর রহমান সাহেব দিছে। মুক্তিযুদ্ধের সময় যখন আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, এটা তো মিথ্যা কথা না। যারা সিনিয়র নেতৃবৃন্দ আপনারা সকলেই দেখেছেন, জানেন বা ইতিহাস শুনেছেন। কিন্তু আমার শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করছেন। দেশ যদি স্বাধীন না হইতো, চিন্তা করে দেখেন, তাহলে রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব বা রাজনৈতিক তারা আলাপ আলোচনা হইতো। কিন্তু জিয়াউর রহমানের কিন্তু ফায়ারিং স্কোয়াড, সামরিক বাহিনী থেকে বিদ্রোহ করার জন্য সেই ঝুঁকি তিনি নিয়েছেন। বাংলাদেশের জন্য তো নিয়েছেন, মানুষের জন্য নিয়েছেন। আমরা তার দল করি। আমার দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, কলকাতা পালাই যান নাই। হ্যাঁ, বাদাম তলার মুক্তিযোদ্ধা না, বাদুর তলার মুক্তিযোদ্ধা না। হ্যাঁ, আমরা এবং আমাদের দলের অনেক সেক্টর কমান্ডার, সেই জন্য আমরা মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করি, এই 24কেও আমরা ধারণ করি। 24 আমাদের হৃদয়ে, হৃৎপিণ্ডে। আমরা 24কে প্রস্তুত করেছি দীর্ঘ 17 বছর। আমার অনেক সহযোদ্ধা গুম হয়ে গেছে, অনেক বন্ধু রাজপথে লোটাই পড়ছে গুলি খেয়ে। আমরা যে বেঁচে আছি, এটাও তো একটা মিরাকেল। মানে প্রতিদিন, প্রতি মুহূর্ত কথা বলেছি, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি। যখন বুক বরাবর গুলি করে, তখনও মিছিল করেছি, চেষ্টা করেছি। তো যাই হোক, একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। দেশটাকে শান্তিতে থাকতে দিবেন একটা গোষ্ঠী। হ্যাঁ, তবে উদ্বিগ্ন হেন না। আমরা মানুষের সাথে আছি, মানুষকে নিয়ে রাজনীতি করি, মানুষের জন্য রাজনীতি করি। ক্ষমতা আমাদের শেষ টার্গেট না। এই যে ডাকসু নির্বাচনের কথা বলেছেন, অনেক হতাশা ব্যক্ত করেছেন, এটা কিন্তু বাংলাদেশের চিত্র না। মাহমুদুর রহমান মান্না ভাই চমৎকার একটা কথা বলেছেন যে আমি 2বার ডাকসুর ভিপি ছিলাম, আমি নিজে কোনো রাজনীতি করতে পারিনি, রাজনৈতিক দল করতে পারিনি। ডাকসু নির্বাচন একটা পৌরসভা নির্বাচনের চাইতে খাটো নির্বাচন। মিন করে না বাংলাদেশের এরকম চিত্র। এরা অনেকগুলো কারণ আছে, এক্সপেকটেশন মানে এইগুলা আছে, স্পেকুলেশন আছে। যেমন ডাকসুকে তারা টার্গেট করেছে সুদীর্ঘ 15 বছর, 20 বছর, 25 বছর যাবত। আমরা ওই জায়গাটা ছিলাম না। ডাকসু নির্বাচনে এই মুহূর্তে হবে। আমার ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি, থাকতে পারেনি, ছাত্রদের সাথে পরিচয় ছিল না। হলে থাকতে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তারা জানে, আমি নিজে হলে ছিলাম। হলে থাকলে হলের যে আবহ বা পারিপার্শ্বিক, ক্যাম্পাসে থাকলে বন্ধুদের সাথে, ছোট ভাইদের সাথে, বড় ভাইদের সাথে যে একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্ক দলের বাইরে, রাজনীতির বাইরে, সেই সম্পর্কটা তারা রাখতে পেরেছিল। যে হতাশাটা ব্যক্ত করছেন ডাকসু নিয়া, তাছাড়া চাঁদাবাজি, এগুলি নিয়ে আপনারা জানেন, গত কিছুদিন আগে তারেক রহমান বলেছিল যে বিএনপির বিরুদ্ধে একটা মিডিয়া সন্ত্রাস চলছে। তো আপনারা যে ইনফরমেশন গুলি পাইছেন সবই সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক থেকে কি এগুলি পায়, সেটা এগুলি আপনারা নিজেরা হতাশায় ভুগতেছেন। সত্যি বিএনপির বিরুদ্ধে যে একটা মিডিয়া সন্ত্রাস হইতেছে, এটাই সত্য। জামাতের
জামাতের কয়েক হাজার ফেক আইডি দিয়েছে, এরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এগুলি দেখেই আমরা নিজেদেরকে নিজেরা অনেক ছোট মনে করি যে আমরা বিএনপি মনে হয় বাংলাদেশে শেষ। অথচ আপনারা যোগাযোগ মাধ্যমে কি করেন? ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে এখানে অনেকেই আমার ফেসবুকের সাথে অ্যাড আছে, কিন্তু কারো কাছ থেকে একটা লাইক বা একটা কমেন্টস পাই না। এটার পক্ষে বা বিপক্ষে একটা লাইক বা একটা কমেন্টস পাই না। জামাতের বেশ কয়েকজন আছে, যদি তারা সহ্য করতে না পারে গালাগালি করে হলো তারা কমেন্টস করে, গালাগালি করে হইলো। আসলে আমাদের প্রচার বিভাগটা বাড়াইতে হবে, প্রচার বিভাগটাকে চাঙ্গা করতে হবে। বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপির একটা মিডিয়া সেল আছে, আমি বাবুল ভাইয়ের মাধ্যমে কেন্দ্রের মধ্যে মেসেজ দিতে চাই, ওই মিডিয়া সেলটাকে একটু জাগাইতে হবে। ছাত্র দল, যুব দলের তাদেরকে দিয়ে যোগাযোগ মাধ্যমে প্রচারটা একটু বাড়াইতে হবে। আজকে এখানে অনেকে অনেক বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন, তার মাধ্যমে সবচেয়ে বড় একটি আলাপ আলোচনা বর্তমানে আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ডাকসু এবং চাকসু। এই দুই নির্বাচনে আমাদের ভরাডুবি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আসলে আপনারা যদি 2024-এর বিশ্বকাপ দেখে থাকেন তাহলে হয়তো আপনারা দেখেছেন যে বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিভাবে নাস্তানাবুদ হয়েছিল সৌদি আরবের কাছে। আমি মনে করি আমাদের দল বিএনপি বিগত দিনে প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগের, প্রতিপক্ষ ছিল ভারতীয় আধিপত্যবাদীর, কিন্তু বর্তমানে আমাদের প্রতিপক্ষ আরো অনেক বেশি, অনেক বিস্তৃত। ঢাকার মধ্যে যে ইউনিভার্সিটি ইলেকশন সমস্যা, ওটা সমস্যা ঠিক আছে, সমস্যা কেন হয়েছে? এখানে যদি আজকে সৌদি আরবের মধ্যে প্রবাসীদের যদি ইলেকশন দেয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রবাসীদের ইলেকশন যদি দেয়, আমরা এখানে প্রবাসী যারা আছি তারা আমরা এখানে জিতবো কিভাবে, এটার কোন চিন্তা কি আছে? সেই জন্য আমি অনুরোধ করব উপদেষ্টা হিসেবে এই কমিটির, আপনারা যারা 3-4 গ্রুপ করে রয়েছেন তারা সবাই বসে এখানে সবাই এক হওয়ার সিদ্ধান্ত করেন, সবাই এক হওয়ার সিদ্ধান্ত করেন। যেরকম 5 তারিখের পরে আমাদেরকে বহুজনে টেলিফোন করছে, অমুক গ্রুপ এম্বাসিতে আইছে, অমুক গ্রুপ বিমানে গেছে মাল ছড়াইবার লাগে, মাল পাঠাইবার লাগে, অমুক গ্রুপ স্কুলে গেছে, স্কুলের মধ্যে রমজানের ইফতার পার্টি হইতে আছে, আওয়ামী লীগের লোক বক্তৃতা দিতে পারতেছে, বিএনপির লোক বসে রয়েছে, হায়া শরম নাই, বক্তৃতা দিতে পারে নাই, একটা বিএনপি কথা বলতে পারে নাই। এই বিএনপি এখানে করার দরকার কি? তো সেই আমরা অত্যন্ত গর্বিত বাবুল ভাইকে পেয়ে, যে আমরা বাবুল ভাইকে আগে কখনো কাছ থেকে দেখি নাই, আমি ব্যক্তিগতভাবে দেখি নাই, কিন্তু তার বক্তব্য, তার টক শো, তাদের সাংগঠনিক কার্যক্রম আমার দেখার সৌভাগ্য হয়েছে মিডিয়ার মাধ্যমে। তো আজকে ওনাকে পেয়ে আমি সত্যি গর্বিত। এখানে সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার বন্ধুবর কাশেম ভাই বেশ কিছু কথা সাংগঠনিকভাবে এখানে বলেছেন, আমি ওইদিকে ওই দুই একটি কথা আমি সবার উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাই। স্পেশালি উনি যে কথা বলছেন যে এখানে অনেকগুলি জেলা কমিটি করা হয়েছে, কিন্তু আসলে আমার এই জেলা কমিটিগুলি সাংঘর্ষিক আমাদের সাংগঠনিক ভাবে, এটা বাবুল ভাই ভালো বলতে পারবে আমার চেয়েও, আমি যতটুকু জানি। কিন্তু আমরা সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি যেহেতু একটা জেলা কমিটির সমমানের, অতএব আমরা কোনো জেলা কমিটি এখানে অনুমোদন দিতে পারি না। তো এই ব্যাপারে আমি সাংগঠনিকভাবে হয়তো যোগাযোগ করার পরে তারা আমাকে যে কথাগুলি বলেছেন সেটা হয়তো জেলা ফোরাম, জাতীয়তাবাদী ফোরাম হতে পারে, সেক্ষেত্রে আমরা সেটা অনুমোদন ইদানিং আমি দিক নির্দেশে তাদের সবাইকে মাঠে দিয়েছি যে আপনারা জেলা কমিটি নিয়ে আসলে আমরা কোনো অনুমোদনও দিতে পারবো না, আপনাদের কোনো সার্টিফাই করতে পারবো না। এর মাধ্যমে অদম্য মনোবল এবং আস্থা নিয়ে যায় তার গন্তব্যস্থানে। সম্মানিত সুধী, আজকের সভার সম্মানিত সভাপতি, দিক নির্দেশনা কোন দিকে থাকবে? বিগত দিনে যে সমস্ত অপকর্ম বাংলাদেশে হয়েছে আপনারা দেখেছেন, তাতে দেখা যায় যে বিভিন্ন ধরনের, এবং সভাপতি সেক্রেটারি যারাই আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। ফরিদপুর চারের পক্ষ থেকে, বৃহত্তর ফরিদপুরের পক্ষ থেকে সবাই আমার সালাম নেবেন। এবং আপনারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আজকে করেছেন বাবুল মামার জন্য, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার সিনিয়র নেতা শহীদুল ইসলাম বাবুল ভাই, তিনি দীর্ঘ 39 বছরের রাজনীতির জীবনে তিনি কখনোই
এক ফোঁটা কোনো দলের অন্যান্য আওয়ামী লীগ বলেন অন্যান্য যে দলই বলেন কোনো দলের কাদা তার গায়ে লাগে নাই। তিনি কিন্তু একজন স্বচ্ছ প্রকৃতির 100% না 1000% পারফেক্ট 100% পিওর একজন লোক, কেউ বলতে পারবে না ওনাকে নিয়ে বিতর্ক। সুতরাং আমার প্রশ্ন থাকবে একটাই যে বাবুল ভাই যদি সংসদে যান এমপি হন, ইনশাল্লাহ আমি যতটুকু জানি ভাইয়ের সাথে আমার দীর্ঘ প্রায় 20 বছরের সম্পর্ক, তিনি কিন্তু আমাদের আসরেই, আমি তার অত্যন্ত কাছের শ্রেণীর ছোট ভাই, সে আমার বড় ভাই। আমি যতটুকু জানি চেয়ারম্যানের সাথে তার যে একটা সম্পর্ক এটা একমাত্র আমি জানি। তো আমরা এখানে উপস্থিত যারা হয়েছেন আপনারা মনে হয় রিয়াদ মহানগরের কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামটা আমার মনে হয় আর কি, যতটুকু আমি জানি শামীম ভাইয়ের উদ্যোগে। তা আমি সর্বপ্রথমে আমি সাবেক সাংগঠনিক সম্পাদক, এই যে ইমরান কমিটি আগের কমিটি রফিক ভাই সভাপতি ছিল, ফারুক আহমেদ চান ছিল সাধারণ সম্পাদক, আমি ছিলাম সাংগঠনিক সম্পাদক, আর দাম্মাম প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। এতটুকু পরিচয় দিয়ে আমি কথা শেষ করব, কারণ এই কারণে বাবুল ভাইয়ের কথা শুনতে হবে, তার দিক নির্দেশনা আমাদের আপনাদের সবারই প্রয়োজন। শুনছিলেন আজকে বাংলাদেশ থেকে যিনি এসেছেন কৃষক দলের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, তিনি বৃহত্তর ফরিদপুর কৃতি সন্তান। তিনি আগামী জাতীয় নির্বাচনে তার 4 আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং তিনি বলেছেন আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তারা 300 আসনে তারা প্রার্থী দেবেন। পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিপুল ভোটে তারা জয় লাভ করবেন, এমনটা আশাবাদ ব্যক্ত করছেন এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা। সৌদি আরবের রিয়াদ থেকে শিহাব মোহাম্মদ শাহিন, TVN 24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।